৯ বছরের সম্পর্কের পর আমার প্রেমিক আদিব আমায় আজ জানালো, সুপ্তি, তুই আমার পরিবারের সাথে ঠিক যাবি না, আর খাপা হতে পারবো না। থুম ধরে বসেছিলাম ক্যাফের চেয়ারে, মুখ দিয়ে যেন কথাই বের হতে চাইছিল না। যেখানে আমার কথার যন্ত্রণা আদিবের কান ঝালাপালা হয়ে যেত। কি বলবো আমি, আকাশটা মনে হচ্ছিল আমাকে ছুঁয়ে যাচ্ছে, আর পৃথিবীটাও শূন্য মনে হচ্ছিল। কোথাও কেউ নেই, একদম শূন্য, নিস্তব্ধ চারিদিক। আমার ঘোর কেটে গেল। আবার আদিব ডাকে, কিরে, কিছু বলছিস না যে? কি বলবো? আসলে দেখ, তুই রান্না করতে পারিস, আর মাছ কাটতে না, ঘর গুছাতে না। আমাদের পরিবারের বউদের বাইরে বের হওয়া কিন্তু নিষেধ। ৯ বছর ধরে জেনে আসছিস যে আমি ঘুরতে ভালোবাসি। আমাদের পরিবারের বউদের চাকরি করাও নিষেধ। আমি ছোট থেকে নিজের পায়ে দাঁড়াতে চাইতাম, তুই এটা জানিস। হুম, সেজন্যই তো হবে না রে। সেই ছোট থেকে আমার আর আদিবের সম্পর্ক। আদিব আমায় প্রথম প্রেমের প্রস্তাব দেয়, আর আমি না করে দেই সবার কাছে। এমনকি আদিবের বাসাও বিচার দিয়ে কি যে লঙ্কাকাণ্ড করেছিলাম। শুনেছিলাম আদিব অনেক মারও খেয়েছিল, আর এরপরে বলে গিয়েছিল আমায় ভালোবাসে। বাসা থেকে বের করে দিয়েছিল। বাবা, মা, মামা সকলের কথার অবাধ্য হয়েছিল। আমাকে এক দেখায় ভালোবেসে ফেলেছিল বলে। ঘটনার প্রতিশ্রুতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে আদিব সুইসাইড করতেও গিয়েছিল। আমি অবশ্য এসব শুনে গলে গিয়েছিলাম। তারপর কথার পৃষ্ঠে কথা, বহুদিন পর দেখা, আবারও দেখা, আর প্রেম। সবকিছু যেন না চাইতেই হয়ে গেছিল। আর এভাবেই কেটে গিয়েছিল বহুদিন, তারপর বছর, তারপর আরও কিছু বছর। এখন আদিবের মাও আমাদের ব্যাপারটা মেনে নিয়েছে। আদিবও অনেকটা বড় হয়েছে, মায়ের সাথে আরও ফ্রি হয়েছে। আমার সাথে তার মায়েরও কথা বলিয়ে দিল। প্রথমে আন্টি, তারপর মা ডাকা শুরু করলাম। ছোট ছোট বিষয়ে ঝগড়া, আর আদিবের এসে বলা সরি, আর আমার সর্বকালের ঝাড়া ডায়লগ, সরি বললেই সব ঠিক হয়ে যায়, এসব মিলিয়ে কেটে গেল আরও কিছু বছর। আর এখন বর্তমানকালের কিছু বছর এমন হয়েছে যে সরিটা আমিই বলি, যে হয়তো হুম বলে। রাগ করে ব্লক করে সেই রাখে, আমি হয়তো নিজের থেকে দেখা করতে গিয়ে সব ঠিক করি। এভাবে ঠিক থাকেও কিছুদিন, কিন্তু আবার আসলে। আদিব খুব চরিত্রবান আর বুদ্ধিমান ছেলে, অনেক বাস্তবিক, কিন্তু আমি যে সেই আবেগেই প্রেমে পড়েছিলাম। তাই বিয়ের বয়সে এসে আদিবের এমন অতি বাস্তবিক কথা প্রেমিকা হিসেবে মেনে নিয়ে নিজেকে যখন আদিবের বউ হিসেবে কল্পনা করেছি, বড্ড বেমানান লাগছে। না, ক্যাফেতে আর বসে থাকা যাবে না, কেমন অসহ্য লাগছে। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে আম্মু জিজ্ঞাসা করলো, কিরে, আদিবের সাথে দেখা হলো? কবে দেখতে আসছে ওরা তাহলে? আম্মু আব্বু কেউই আদিবকে শুরুতে মেনে নেয়নি। নিজের কত বিয়ের ঘর ভেঙেছি আদিবের জন্য, তার হিসেব নেই। অনেক কষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে, রাগ দেখিয়ে, দরজা বন্ধ রেখে তবেই বাবা মাকে রাজি করিয়েছিলাম। আদিবের বেতন 10,000, পরিবারের অবস্থা তেমন ভালো না। এসব নিয়ে আমার কখনো মাথা ব্যথা না থাকলেও বাবা মার এতে ছিল ঘোর আপত্তি। কিন্তু আমার জেদের কাছে এই আপত্তি বশ্যতা স্বীকার করলো। আম্মুকে কিছু না বলে আমার রুমে চলে এসেছি। দরজা বন্ধ করে বেসিনে গিয়ে চোখ মুখে পানি দিয়ে এবার আয়নায় নিজেই নিজেকে বেশ কিছুক্ষণ ধরে আমার আমিকে আয়নায় প্রতিবিম্ব আবিষ্কার করে নিজের সাথে নিজেই কথা বলার চেষ্টা করলাম। তুই কত বোকা রে সত্যি! যখন ছেলেটা প্রেম করতে এসেছিল, কেন তুই স্ট্যাম্পের তার লিখিত দলিল নিলি না? কেন তখন সেই দলিলে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে এটা রাখলি না যে তুই তার আর তার পরিবারের যোগ্য কিনা? কেন তুই বুঝলি না? কেন মানুষের যখন তার খুব ভালো লাগার মানুষটির ব্যাপারে জানা শেষ হয়ে যায়, তখন তার প্রতি আগ্রহ কমে যায়? মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর গিরগিটির মতো রং বদলায়। যার জন্য আদিব তার পরিবারের বিরুদ্ধে গিয়েছিল, পরিবারের কথা অমান্য করেছিল, আর আজ সেই আদিব পরিবারের দোহাই দিয়ে তোকে ছেড়ে যাচ্ছে। আম্মুর ডাকে আবারও ঘোর কাটল, আর তার হাজারো প্রশ্নের ভিড়ে আর এটা লুকাতে পারলাম না যে আদিব আমায় বিয়ে করতে চায় না। কথাটা শোনা মাত্র আম্মু অপমানজনক কথায় যেন আমার বুকের ভেতরে ক্ষতকে লবণ আর মরিচ ঢালার স্বাদ পাচ্ছিলাম।
বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। অপরদিকে আমি ভাবছিলাম আদিবের মাকে সব বলবো বা আদিবের হাত পা ধরে ওকে বিয়ে করতে রাজি করাবো। কিন্তু মন তা করতে চাইলেও বিবেকের কাছে বাধা পড়ছিলাম বারবার। আসলে অনেক বছরের সম্পর্ক তো, তাই সম্পর্কের চেয়ে সময়ের বাঁধনে বাধা পড়ে গিয়েছিলাম বেশি। কথা বলাটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। অভ্যাসের ফলশ্রুতি আদিব আর আমি একে অপরের খোঁজ নিতাম। কেমন আছি এই অবধি, কিন্তু আদিব তখনও বিয়ে করতে নারাজ। আমি জোরাজুরি বা তাকে প্রতারক বলে আখ্যা দেইনি, কারণ আমি জানতাম আদিবের যা মন চায় তাই করে। আর আদিব ভুল কিছু কখনো করতেই পারে না। আসলে বিশ্বাস করাটা সময়ের সাথে কখন যে রক্তে মিশে গিয়েছে বুঝিনি। আর আমরা মেয়েরা বড্ড অদ্ভুত, কাউকে ভালোবেসে ফেললে তার প্রতি আসক্ত হয়ে যাই। এভাবে চলতে চলতে সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেল বাবার বন্ধুর ছেলের সাথে। আর এবার না করার মুখ নেই। আমার আত্মহত্যা করার মতো সাহস নেই। দেখতে এসে আংটি পরিয়ে গেল। ঠিক করেছি বিয়ের কার্ডটা আগে আদিবকে দিব। আজ মনটাকে শক্ত করে আবার আদিবকে ক্যাফেতে আসতে বললাম। সম্পর্কের নতুনত্ব আদিব নিজ থেকে আগে এসে আমার জন্য অপেক্ষা করত। তার নাকি আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে ভালো লাগতো। আর এতে নাকি আমাকে অনুভব করে বেশি আরও ভালোবাসা বাড়ে। গত ১ বছর যাবৎ অবশ্য আমি তার জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা। আর সে ব্যস্ততায় দেরি করে ফেলে। অথচ আমিই নাকি ছিলাম তার পৃথিবী। আম্মুর ফোন চুরি করে সারা রাত কথা বলার দিনগুলো কবে যে হারিয়ে গেল চোখের পলকে টেরই পেলাম না। কত শখ ছিল ওর আমার নিজের ফোন হবে, আর ওকে আমার সাথে আম্মুর ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে না। আজ দামি ফোন হলো তো ঠিকই, কিন্তু কথা বলার মানুষ নেই। এসব ভাবতে ভাবতে আর ভাবনার ঘোর কাটিয়ে আদিব এসে আমার সামনে চেয়ারে ধপাস করে বসে পড়ল। ৯ বছরের সম্পর্কের পর আমার প্রেমিক আদিবকে আজ আমি কিভাবে আমার বিয়ের কার্ড দিব ঠিক বুঝে উঠতে পারছি না। ক্যাফের সামনে চেহারাটা আদিবের বেশ ফুরফুরে মেজাজে বসে আছে আর গুনগুন করে গানও গাইছে। কাউকে বিয়ে করতে চেয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম মন থেকে, আর সেও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আজ সময়ের ব্যবধানে তার আবেগ হয়েছে শূন্য, কমেছে আমার প্রতি মায়া আর টান। আর আমারও থেমে নেই কিছু। সময়ের স্রোতে চলছে সব। আসলে কারো জন্য জীবনে কিছুই থেমে থাকে না, ঠিক চলে যায়। হয়তো যেভাবে চালানোর পরিকল্পনা করা হয়েছিল সেভাবে চলে না। আর ভালো মন্দের হিসাব মাঝে পড়ে না। আদিব, এই নে আমার বিয়ের কার্ড, তোকেই প্রথম দিলাম। কিছুটা ভূত দেখার মতো চমকে ওঠে। বিয়ে মানে? কার বিয়ে? বললাম তো আমার বিয়ে। আমাকে তো জানালি না কার সাথে আর কবে। কার্ডে সব দেওয়া আছে, এই তো জানালাম। হুম। কিছুটা উদাস আর দুঃখী মনে। আদিবও না এমন অদ্ভুত। যখন আমি তার সাথে সারা জীবন পার করার আশায় তার প্রতীক্ষায় ছিলাম, তখন আমায় ঠিক অগ্রাহ্য করেছিল। ঠিক যখন আমি ওকে ওর কাঙ্ক্ষিত মুক্তি দিতে চাইলাম, তখন ওর চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। হয়তো এখন আমায় প্রতারক বলে বন্ধু মহলে এই দুঃখী মুখটা নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি আখ্যায়িত হব প্রতারিকা প্রেমিকা নামে। আদিব শোন, যাওয়ার আগে শেষ একটা কথা বলে যাচ্ছি। হুম, বল। পরবর্তীতে যখন বিয়ে বা প্রেম করবি, একটু কষ্ট করে বাসা থেকে জেনে নিস তারা কেমন মেয়ে চায়। আর নিজের মনের সাথেও কথা বলে নিস সে কি ৯ বা ১০ বছর পর বদলে যাবে কিনা। আসি। কান্না জড়িত কণ্ঠে। বাসায় আসার সাথে সাথে আদিব কল দিল। না, ধরবো না। অনেকটা দেরি হয়ে গেছে। তাছাড়া একমাত্র মেয়ে হিসাবে আমারও বাবা মার প্রতি কিছু দায়িত্ব তো রয়েই গেছে। ২টা বার কলটা কেটে গেল। মিনিট ৫ পরে নিজের জেদের কাছে অন্তরে লুকিয়ে থাকা ভালোবাসা জিতে গেল। আর কেন ফোন করছে জানার আগ্রহকে দমাতে না পেরে কল দিয়ে বসলাম। হ্যালো, ফোন দিলি যে? আমি তো সব বলেই এসেছি। তাহলে আবার এখন কেন? না, এমনিই দিলাম। সত্যি তোর বিয়ে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকিস। আর মনে পড়ছে তোকে খুব। এইটুকু বলাতে কলটা কেটে দিলাম। না, আমি আবার মায়ায় জড়িয়ে যাচ্ছি। মেয়েদের এই মন নিয়ে যত সব ঝামেলা। একবার মায়ায় জড়িয়ে গেলে আর ছাড়তে চায় না। এখন আদিব যদি আমায় ফোন না দিত, মনকে ঠিক বুঝ দিয়ে নিতাম বিয়ের কার্ড পেয়ে আদিব খুশি হয়েছে আর মুক্তি পেয়েছে। কিন্তু এখন এই আদিবটা আমায় জ্বালিয়ে মারল। অবহেলা করে ছেড়ে যেতে চাইছে, আবার যখন মুক্তি পাচ্ছে
আমায় তখন মায়ায় জড়িয়ে ফেলছে। এক প্রবল দ্বিধায় ভুগছি আমি। এমন সময় বাবা এলো, সাথে গয়নার ৩টা বাক্স। মারে, জানি তোর জীবনে একটা খুব খারাপ সময় গিয়েছে। তুইও আমাদের একমাত্র মেয়ে, তাই আমাদের বাবা মা হিসেবে সব সকাল্লাদ তোকেই ঘিরে। এই গয়নাগুলো তোর মা আর আমি টাকা জমিয়ে জমিয়ে খুব শখ করে বানিয়েছিলাম আমাদের মেয়েকে গয়নায় মুড়ে দিব বলে। এই নে, নিজ হাতে তোর বিয়ের এত সব আয়োজন করেছিলি। তোর ভবিষ্যৎটা নিজ হাতে গুছিয়ে নিশ্চিন্ত হতে পারছি। এই জীবনে এই তো ঢের। আর কি প্রয়োজন? তাছাড়া দুলাল আমার বন্ধু। এই একই শহরে থাকা হতো না বলে তোদের সাথে দেখাও করানো হয়নি। তাই চিনিস না। শুনেছি তার ছেলে খুব ভালো। তুই ভালো থাকবি রে মা। বাবা চলে গেল, কিন্তু আমায় আবার আরেকটা মায়া আর কর্তব্যবোধ জড়িয়ে দিয়ে গেল। বাবা মার প্রতি মায়া আর পরিবারের প্রতি কর্তব্যবোধ এই মুহূর্তে দাঁড়িয়ে কেন জানি না জীবন আর বিয়েতে করতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে বিয়েই কি সব? যদি আমার ভাবনাগুলো অবাস্তব ভিত্তিহীন, তবুও মন বলছে ভালো হতো। এমন সময় মা এলো, হাতে ফোন নিয়ে আমাকে পাশে বসিয়ে খুব আনন্দ নয়নে বলল, এই নে নিলয়ের নাম্বার, কথা বল। বিয়ের আগে একটু একে অপরকে চিনে নে। প্রথমে নিলয় নামটা শুনে কেমন বুক ধুক করে কেঁপে উঠছিল বুকটা। এক মুহূর্তের জন্য আদিপ শুনেছিলাম। মাকে হতাশ করে দিয়ে বললাম, নাম্বার লাগবে না, যা কথা বলার তোমরা বলে নাও। জোর কদমে আগাতে লাগলো বিয়ের আয়োজন। বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। এর মাঝে আদিবের মায়ের ফোন। হ্যালো সুপ্তি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি বিয়ে করছো? হুম। তবে বিয়েটা করছি না, বাবা আর আম্মুই ঠিক করে দিয়েছে। তুমি কেমন আছো? প্রেশারটা নর্মাল আছে তো? রাখ তোর প্রেশার। তা আমার ছেলেকে যখন বিয়েটা করবি না, প্রেম করতে এসেছিলি কেন? তুমি সবটা জানো না তাই এমন বলছো। জানি জানি, সব জানি। শুনলাম তোর বরটা খুব বড় লোক, হয়তো সেটাই কারণ। ভালো থাকিস। আদিবের মা হয়তো অভিমান করেছে। আসলে সব মায়েরা নিজ সন্তানের সুখ দুঃখের কথা আগে ভাবে। নিজের মায়ের কাছে হয়তো সন্তানের বড় অপরাধটাও বড় নয়। সে যাই করুক, সবার আগে নিজের সন্তানের সুখ চাহিদা। তবে কেন জানি না নিজেকেও অপরাধী রাখছে। আদিবটা অবহেলার পর আমাকে আবার অপরাধী করেই ছাড়লো। ফেসবুকে ঢুকে দেখলাম অনেকে মেসেজ করেছে, বেশিরভাগ মেসেজ আমাকে আর আদিবকে নিয়ে। বেশিরভাগ মেসেজগুলো এমন, এত বছরের সম্পর্কের পর তুই কিভাবে পারছিস বিয়ে করতে? আপু, আদিবকে এভাবে কষ্ট দিতে পারছো তুমি? শুনলাম বর নাকি খুব ধনী, তো আদিবকে কি এই কারণে ছেড়েছেন নাকি ম্যাডাম? এই হলো আমার ইনবক্সের অবস্থা। হয়তো গ্রুপে গ্রুপে আমায় নিয়ে সমালোচনার ঝড় বেড়েছে। আসলে আদিব আমার প্রতি করা অন্যায় আর অবহেলাগুলি ছিল লোকচক্ষুর আড়ালে, তাই না কারো চোখের পড়েনি বলে কেউ সেদিক থেকে বিচার করছে না। সেই সব শুধু আমার মনের কষ্টের ছাপ ফেলে গিয়ে সকলের অগোচরে। কিন্তু আমার বিয়েটা স্পষ্ট, তাই সবাই এই দিক থেকে, অর্থাৎ বলা যেতে পারে একদিক থেকে বিচারে মত্ত। আমরা মানুষেরা বড্ড অদ্ভুত, যা দেখি তাই বলি, ঘটনার পৃষ্ঠের ঘটনা দেখার চেষ্টা করি না। আজ রাত পার হলে আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আদিবের দেওয়া সমস্ত উপহার বের করছি। এগুলো আমি সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে পারবো না। আমার বুকের উপর বোঝা হয়ে থাকবে আর কাটার মতো বিঁধবে। অশ্রুসিক্ত নয়নে উপহারগুলি শেষবার দেখছি। কত মায়া, আবেগ, অনুভূতি, স্মৃতি জড়িয়ে আছে এগুলোতে। আমি কখনো আদিবের দেওয়া উপহারগুলি ব্যবহার করতাম না, স্মৃতি হিসাবে রেখে দিতাম। এসব কাল এক বান্ধবীর কাছে দিয়ে যাব আদিবকে ফেরত দিতে। যতই জিনিসগুলো দেখছি ততই মায়া বাচ্চা। আচ্ছা, আমি পালিয়ে যাই আদিবের সাথে? ছি ছি, কী ভাবছি? বাবা মা সমাজে মুখ থাকবে না তাহলে? মন সকল বোঝার ঊর্ধ্বে, তাই হয়তো মন চাইছে না আর মানাতেও পারছি না। তাছাড়া আদিবও মানবে না। এমনটা ভাবতে ভাবতে বিয়ের দিন চলে এলো। আমার পালিয়ে যাওয়ার ইচ্ছা পরিকল্পনা মাটি করে দিয়ে আজ আমার বিয়ে। হঠাৎ আমার পাশে বসা বান্ধবীর ফোনে আদিবের নাম্বার থেকে কল। ফোনটা ধরার সময় পাওয়ার আগেই কাজী সাহেব এসে হাজির। আমি আর আমার মাঝে ছিলাম না। মন বলেও কিছু অনুভব করলাম। অঝরে কেঁদে যাচ্ছিলাম, এর মাঝে বিয়ে হয়ে গেল। আমার চেনা শহর আর মানুষগুলো ছেড়ে চলে এলাম ভিন্ন শহরে। ফুলশয্যার খাটে বউ সেজে বসে আছি। আদিবকে নিয়ে কল্পনা করা এই দিন। আজ দিনটা ঠিক থাকলে বদলে গিয়েছে মানুষ। তবে আমার কাউকে ঠকানোর অধিকারও নেই। তাছাড়া যে আমায় বিয়ে করেছে
তার অধিকার আছে আমার অতীত সম্পর্কে জানার। আজই সব বলে দিতে হবে। ঘড়িতে বাজে 12টা। এ সময় নিলয় ঘরে প্রবেশ করলো। আমি ঘরে পায়চারি করছিলাম আর ভাবছিলাম নিলয়কে সব কিভাবে বলবো, শুরুটাই কিভাবে করব। কিভাবে বোঝাবো যে আমার ওকে এই মুহূর্তে স্বামী হিসাবে মেনে নেওয়া সম্ভব না। আমারও তো মন আছে। আমি তো আর নিজের মনের উপর জোর খাটাতে পারি না। নতুন বউয়ের এমন চিন্তিত মুখে পায়চারি করা দেখে নিলয় খুব অবাক মনে হলো। তাকে আরো অবাক করে দিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা আছে। ফুলশয্যার রাতে আমার নতুন বরকে আমার প্রেমিকের কথা বলে দিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম এই মুহূর্তে আমাকে তার স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব না। কয়েক মাসের প্রেমিক হলে তাও একটা কথা ছিল, 9 বছরের সম্পর্ক ছিল আমাদের। নিলয় মানে আমার বর আমাকে ছেড়ে দিবে নাকি আমার অতীত মেনে নিবে, এসব কথাগুলো বলার আগে মাথায় কাজ করছিল না বা আসেওনি। মাথায় তখন শুধু একটাই কথা ছিল, কিভাবে তাকে সব গুছিয়ে বলবো, কিভাবে শুরু করব। তবে কথাগুলো বলার পর নিলয়ের নিস্তব্ধতা, এই মুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আর মনে মনে দৃঢ়তা আনছি, যাতে বের করে দিলেও অনুনয় বিনয় করতে না হয়, আবার বাবা মায়ের উপরও বোঝা হতে না হয়। আমার ভাবনা আর নিলয়ের নিস্তব্ধতা পাঠ শেষ করে নিলয় শুধু একটাই কথা বলে গেল, ঘর থেকে বেরিয়ে গেল, ঘুমিয়ে পড়ো। আমার মনে হাজার প্রশ্নের ভিড় এসে জড়ো হলো। নিলয় কেন আমার 9 বছর সম্পর্কের কথা আর সেটা ভাঙনের কারণ জেনে কিছুই বলল না? নিলয় কি কাল আমায় বের করে দিবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝে উঠতে পারলাম না। আর সকালে ঘুম ভাঙল ননদের ডাকে। ওঠার সাথে সাথে ননদের প্রশ্নের মুখে পড়লাম, এ কি ভাবি, ভাইয়া অন্য ঘরে ঘুমাচ্ছে যে? কিছু বললাম না। কিছুটা এড়িয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই আরেকটা ধাক্কা খেলাম। বিয়েবাড়ি মানে বরের বাড়ির যত আত্মীয়স্বজন এসেছিল সকলে আমার ঘরে এসে জড়ো হয়েছে। আর নিলয় কেন ঘরে ছিল না তার গুঞ্জন। এত মহাবিপদ! আজ আবার বউভাতে মা-বাবাও আসবে। তারা এসে এসব শুনলে বড্ড কষ্ট পাবে। হঠাৎ নিলয় ঘরে ঢুকে পরিস্থিতি তার পেট খারাপের কথা বলে ভালোভাবেই ঠান্ডা করে দিল। আসলে নিলয়ের পরিবারের তো মান সম্মানের ব্যাপার আছে, এই যাত্রায় রক্ষা। এর মাঝে নিলয় আমার সাথে খুব দরকার ছাড়া একটা কথাও বলে না। আর পরিস্থিতি এড়াতে ওর ঘরেই খাটে আমাকে থাকতে দিয়ে সে থাকে নিচে। যদিও ওইদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। বউ ভাতে নিলয়ের বাড়ির আত্মীয়দের আপ্যায়ন, নতুন বউয়ের কর্তব্য, শাশুড়ি থেকে রান্না শিখা, ননদের চাহিদা মেটানো, আর তার সাথে আড্ডায় ব্যস্ত আমি। আমার 9 বছরের অভ্যাস কাটিয়ে উঠতে চলছি। অভ্যাসটা ছিল আদিবের সাথে কথা বলা, যার সাথে কথা বলা ছাড়া একটা দিনও থাকতে পারতাম না, যার সাথে 5 ঘন্টা কথা না হলে গাল ফুলিয়ে দিতাম, আর মাঝে মাঝে আমায় ভুলেই গিয়েছে, সে বদলে গিয়েছে ভেবে ফুপিয়ে কাঁদতাম। এই মুহূর্তে এসে একটা আবিষ্কার করলাম যে ব্যস্ততা মানুষকে সব ভুলিয়ে রাখতে পারে। তবে হ্যাঁ, যখন সংসারে এসব ঝামেলা থেকে কিছু একা থাকি, তখন সন্ধ্যার পর ছাদে কিছুটা সময় কাটাই বা নির্ঘুম কোনো রাতে কাটে। হঠাৎ যখন খুব ভোরে ঘুম ভেঙে যায়, খুব মনে পড়ে তখন আদিবকে, আমাকে আর আমার আদিপেরকে দেওয়া কথাগুলোকে। কত বিকেল একসাথে হাতে হাত রেখে ভবিষ্যতে সংসারের পরিকল্পনা করে কাটিয়েছি, আমাদের সন্তানের নাম ঠিক করেছি। এসব ভাবলে গাল বেয়ে দুফোঁটা জল পড়ে। ঠিক তখনই মনটা আবার আদিবের সাথে কথা বলতে উথাল-পাথাল করে। ফোনটা হাতেও নেই। কিন্তু ফোন আর দেওয়া হয় না। নাম্বারটা এখনো চোখ বন্ধ করলেই ডায়াল করতে পারে। এখন সময়টা কাটছে মিষ্টি পকেট হাতে নিয়ে, আত্মীয়দের বাড়িতে ঘুরতে ঘুরতে। নিজেদের মাঝে মিল থাকুক বা না থাকুক, প্রকৃতির রীতি এড়াতে সাহস আমাদের নেই। পরিবার আর সমাজ নামক শিকলে আমরা বাঁধা। এখন আদিবকে একটু করে ভুলে গেছি। দেখা যাচ্ছে আগে প্রতিদিন একবার করে কথা বলার শখ জাগলেও এই আত্মীয়র ভিড়ে আর ঘুরতে ঘুরতে নিজের ক্লান্ত শরীরটা নিজেকে নিয়ে আর ভাবার সময় পাই না। আত্মীয়দের বাড়িতে ঘোড়ার পাট চুকিয়ে এখন নাকি নিলয়ের বন্ধুরা আসবে তার বউকে দেখতে। নিলয়ের পরিবার সবাই গিয়েছে গ্রামে, তাই রান্নাবান্না থেকে শুরু করে সব দায়িত্ব হলো আমার ঘাড়ে। নিলয় টুকটাক যাই কথা বলায় বা অর্ডার করে, কিছুটা ঠিক মানুষের সাথে কথা বলার মতো না। অনেকটা রাগী আর ধমকের সুরে দায়সারা কথাবার্তা। শুরুতে এসব আমার গায়ে না লাগলেও আর এটাই চেয়েছিলাম ভাবলে কয়েকদিন ধরে আমার বেশ রাগ আর খারাপও লাগছে। মনের এক দিক বলছে এমনই তো কথা ছিল, আবার অন্য দিক বলছে একসাথে এতদিন থাকছি, একটু ভালো করে
কথাও বললেও তো পারে। বাড়ির বুয়ার সাথে তো আমার থেকে ভালো আচরণ করে। নিলয়ের কথা যখন আমার মনে আঘাত করে, ঠিক তখনই আদিবের কথা মনে পড়ে। ইস! আদিব কখনোই পারত না এভাবে কথা বলতে। নিলয়ের জায়গায় আদিব থাকলে খুব ভালো থাকতাম। মনে রয় আফসোস আর চোখের জল। আসলে মানুষের সন্তুষ্টি বড়ই অভাব। আর কোনো মানুষের কাছে না থাকলে তার শুধু ভালো দিক মনে পড়ে। মন থেকে মুছে যায় আদিবের করা আচরণ। এখন যদি আদিব এই আচরণগুলি করতো, আদিবের সাথে বিয়ে হতো, আমার আফসোস তখনও থাকতো। মনকে সন্তুষ্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, বুয়াকে সাথে নিয়ে নিলয়ের বন্ধুদের জন্য নানা ধরনের খাবারের রান্না করলাম। রান্নায় ব্যস্ততা, আদিবের জন্য আফসোস আর নিলয়ের জন্য রাগ কিছুই অনুভবে আর আসলো না। আগে বলেছিলাম, ব্যস্ততা মানুষকে সব ভুলিয়ে রাখতে পারে। খাওয়ার শেষে নিলয়ের বান্ধবীদের সাথে ছাদে বসে আড্ডা মারছিলাম। কথায় কথায় নিলয়ের দুইজনের সাথে সম্পর্কের কথা উঠে এলো। একজনের সাথে ব্রেকআপের পর তাকে ভুলতে আরেকটি মেয়ের সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়ে গেছিল নিলয়। কিন্তু মেয়েটির নাকি বিয়ে হয়ে গেছিল। তখন নিলয়ের চাকরি ছিল না। মেয়েটির নাকি বাবা মা আর পরিবারের দোহাই দিয়ে নিলয়ের থেকে বিদায় নিয়েছিল। নিলয়ের সেই বান্ধবী হাসতে হাসতে বলল, জানো পরে কি হয়েছিল? আমি ওইকে মেসেজ দিয়েছিলাম তার বিয়ের দিন। কি মেসেজ? বাবা মায়ের কথার বিরুদ্ধে যাবি না, তাইলে করলা ভাজি করে খাচ্ছ নাকি ছেড়ি? আপুর কথা শুনে খুব হাসি না পেলেও আপু যে ময়মনসিংহের সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম। রাতে নিজে ভাবছি, নিলয় নিজেই ২টা সম্পর্ক ছিল, তাহলে আমার সম্পর্কের কথা শুনে সে এমন রাগ দেখাচ্ছে। সে কিছু বললেও সরাসরি বলা যেত, কিন্তু একই বাসা থেকে শত্রুর মতো আচরণ কেন করছে? এই ছেলেগুলো না অদ্ভুত। নিজের সব দোষ, ভুল না, কিন্তু প্রেমিক বা বউয়ের দোষ আর দোষ থাকে না, মহা অন্যায় হয়ে যায়। তারা শুধু অন্যদের বিচার করবে নিজেদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু নিজেদের গুলো নিয়ে ভাববে না। এর মাঝে নিলয়ের বাড়িতে সকলেই ফিরে এলো আর এক মহাপ্রস্তাব নিয়ে। আমাকে আর নিলয়কে হানিমুনে পাঠাবে কক্সবাজারে, সব আয়োজন করে ফেলছে। কারো মুখ নেই, আর না করলেই সন্দেহ করবে, হাজারো প্রশ্ন করবে। বাধ্য হয়ে প্রস্তুতি নিচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম, ইস! বান্ধবীদের সাথে গেলে কত মজা হতো। সারা জীবন তাদের সাথে এই জায়গাটায় ট্যুরে যাওয়ার প্ল্যান করে গেছি, বাস্তবায়ন আর হয়নি। হঠাৎ করে মনে পড়ল, বেশ কয়েকদিন পরে মনে পড়ল আদিবের কথা। আমাদের অনেক শখ ছিল ১ মাস হানিমুনে খুব ঘুরে বেড়াবো। হঠাৎ করে এসব ভাবতে, মানে আদিবের কথা ভাবতে এমন অপরাধবোধ জাগছে কেন? তবে কি আমার মন নিজেকে এই বাড়ি মানে নিলয়ের বউ ভাবতে শুরু করছে? ভাবনার ঘোর কাটিয়ে ব্যাগ গুছিয়ে মন দিলাম। আর ঠিক করে নিলাম, হানিমুন-টানিমুন কিচ্ছু না। নিজে ঘুরতে তো পারবো। বিয়ের ঝামেলা আর আদিবের বিরহে মনটা কেমন দুমড়ে গিয়েছে। সমুদ্রের কাছে গিয়ে সব ভুলে হালকা হয়ে আসতে পারি। পরের দিন রাতে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। সকালে হোটেলে উঠলাম। আমার বর রিসেপশনে গিয়ে সব ফর্মালিটি সারছে আর আমি ওয়েট করছি। হুট করে আমার সামনে দিয়ে আদিব রিসেপশনের এদিকে হেঁটে গেল। না চাইতেও উঠে তার পিছু যাচ্ছি। সে রুম বুকিং দিচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। প্রাক্তন প্রেমিক আদিবের সাথে অন্য মেয়েকে দেখে মুখটা কেমন ধড়াস করে উঠল। তাও আবার হোটেল রুম দেওয়ার সময়। এমন দিনও দেখতে হবে, আগের থেকে জানলে আমি কখনোই হয়তো বা আমার বরের সাথে কক্সবাজারে আসতাম না। আচ্ছা, আমি তো বিয়ে করে ফেলেছি, তাহলে আদিব বা কেন আমার জন্য অপেক্ষা করবে? মনকে এই কঠিন সত্যি কথাটা বোঝাতে গিয়েও ব্যর্থ হচ্ছি বারবার। আর ব্যর্থ এই আমিকে নিয়ে এখনো হতবাক হয়ে আদিবের দিকে তাকিয়ে আছি। তবে আদিবের আমার প্রতি কোনো ভ্রূক্ষেপ নেই। হয়তো দেখেনি বা দেখতে চায়নি। মন শুধু বলে যাচ্ছে একটি কথা, আর কিছুক্ষণ তো অপেক্ষা করতে পারত। আমার চলে যাওয়া কি তার মনে একটুও দাগ ফেলেনি? কষ্ট কি হয়নি একটুও? প্রতারকের থেকে প্রতারিত হওয়ার পর আমার তো ঠিকই তার বিরহে প্রায় হাহাকার করে ওঠে মনটা। ইচ্ছে হয় চিৎকার দিয়ে উঠি। ছেলেদের চেয়ে মেয়েদের মন যে সত্যিই নরম, তা আবারও প্রমাণিত। নিলয়ের সাথে হোটেলের ঘরে চলে এলাম। নিথর আমি আমাকে কিছুতেই তার ধরে রাখতে পারছি না। এক বুক দমবন্ধ অনুভূতি আমাকে গ্রাস করে রাখছে। নিলয় মানে আমার বর জানতে চাইলো বাইরে যাব নাকি। না করে দিয়ে শুয়ে পড়লাম। আর পাচ্ছি না। আমি এখানেই থাকতে পারবো না। যত তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করছি, আমায় মুক্তি নেই। নিজেকে জেলখানার কয়েদি মনে হচ্ছিল। নিলয় ঘরে আসতে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ফিরে চলো।
নিলয় অনেকটা চমকে উঠল, যেহেতু সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, আর আমাদের সম্পর্কের কোনো নাম নেই, তাই অজুহাতও চাইল না, শুধু বলল ব্যবস্থা করছি। মনে ভয় নিয়ে এক রাত রয়ে গেলাম সেই হোটেলে। ভয়টা ছিল যে যদি বের হলে আদিব আবার ওই মেয়ের সাথে দেখে ফেলি। পরের দিন চলে এলাম, আর বাড়িতে আসতে আবার সেই প্রশ্নের মুখ, কেন এত তাড়াতাড়ি? আর তাড়াতাড়ি বললে ভুল হবে, একদিন থেকেই কেন কক্সবাজার থেকে চলে এলাম? আমার শরীর খারাপ আর নিলয়ের অফিসে জরুরি মিটিংয়ের কথা বলে নিলয় আবারও আমায় বাঁচিয়ে নিল এক গাদা প্রশ্নের মুখ থেকে। কিন্তু সন্দেহ যেন আর যায় না শ্বশুরবাড়ির লোকের, তার উপর নতুন বউ, সবাই যেন ভুল ধরায় মত্ত। বিএসসিটা শেষ করে ওই ফাঁকে বিয়েটা হয়েছিল, এমএসসিটা করতে চাইছি এখন। আসলে এসব থেকে দূরে থাকার এটা একটা পন্থা, আর ইচ্ছে তো আছেই। কিন্তু আবার পড়াশোনা শুরু, নাম শোনার সাথে সাথে শুরু হয়ে গেল শ্বশুরবাড়ি থেকে নানান ধরনের কথাবার্তা, যা আমার দেহে কাটার মতো বিচ্ছে। আমার দাদি শাশুড়ির ভাষ্যমতে আমরা বউ ঘরে তুলছি, কোনো স্কুল কলেজের ছাত্রী না। আর নতুন বউকে অনেক তো পড়াশুনো করেছে, এখন কই বাচ্চা কাচ্চার সংসার কথা ভাববে, তা না আবারও কলেজে ভর্তি হইব। কতদিন আর হইছে বিয়ে হওয়ার? আমার শাশুড়ি সম্মতির সুরে নাড়ালো, কিন্তু আমি আমার ইচ্ছায় অনড়। তাই শ্বশুরবাড়িতে খুব অল্প দিনেই জেদি বেয়াদব বউয়ের উপাধি পেয়ে গেলাম। বদলে গেল সকলের আচরণ। আর পেরে উঠতে না পেরে সিদ্ধান্ত নিলাম কিছুদিন বাবার বাড়ি থেকে আসি। কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে চাই। সকলে নতুন বউকে বাবার বাড়িতে এখনই কিছুদিনের জন্য পাঠানো নিয়ে সমস্যার অন্ত নেই। কিন্তু নিলয় বলে উঠল, আমি কালকে দিয়ে আসবো আপনাকে। নিলয় কি আমায় সাপোর্ট করলো, নাকি আমায় অসহ্য লাগছে বলে আমার থেকে মুক্তি পেতে রাজি হয়ে গেল? দ্বিধায় পড়ে গেলাম। আসলে অনেকদিন যাবৎ আদিবের আমার থেকে মুক্তি চাওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার মনে এটাই গেঁথে গিয়েছিল যে আমাকে কারো হয়তো সহ্য হয় না, আমার থেকে সকলেই মুক্তি কামনা করে। এখন সেটা সাপোর্টটাই হোক। আসলে মানুষ যা দেখে অভ্যস্ত হয়ে যায়, বাকি সব তার কাছে তেমনই লাগে। তবে বাবার বাড়িতে এসেছি বলে বাবা মা যে খুশি হয়েছে তাদের মেখে দেখে, এমনটাও নয়। আমার আশাটা তাদের কাম্য ছিল না। আমার মায়ের বড় বড় চোখ করে বলা কথাগুলো শুনে যেন স্পষ্ট বুঝলাম, সুপ্তি, তুই এখন? আর হাতে ব্যাগ কেন? অনেকদিন পর আমি যাচ্ছি, তাই বাবা মা খুশি হয়তো। আসলে আমার এই ভাবনাটা ছিল ভুল। আবার বাবার দিকে তাকালাম, তার কপালে ভাঁজ, বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আমাদের দেশে প্রায় পরিবারগুলো তো বিয়ে দিলে দায়মুক্ত, আর বিয়ে হয়ে গেলে মেয়ে শত অশান্তি নিয়ে শ্বশুরবাড়িতেই থাকবে, এই রীতি চলে এসেছে বহুদিন ধরে। কিন্তু বিয়ে হলেই তো মেয়ের প্রতি দায়িত্ব আরো দ্বিগুণ বেড়ে যায়, তা মানতে প্রতি পরিবারেই নারাজ। তাদের কথা হলো, যাই হোক না কেন শ্বশুরবাড়ি মাটি কামড়েই থাকতে হবে। প্রতি পরিবারে যদি বিয়ের দিন তাদের মেয়েকে বলে দিত, আমার ছেলে আর তার পরিবারের আর্থিক আর সামাজিক অবস্থা দেখে দিয়েছি, মনের অবস্থা নই। তাই যাই হয়ে যাক, আমাদের দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। তাহলে হয়তো মেয়েদের স্বামীর বাড়িতে নির্যাতন আর নিজের ডিপ্রেশন দুইয়েই কমে যেত। কিন্তু আফসোস, মাকে জানালাম নিলয় আমায় দিয়ে অফিসে চলে গিয়েছে, কিন্তু নিলয় আমার সাথে বাড়ির ভিতরে কেন এলো না, এর দায় আসলো আমার উপর। তুই নিশ্চয় জামাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছিস, তাই জামাই ভিতরে এসে নেই। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তি দিবি না? মায়ের এমন কথায় কিছু টা না ঠিক অনেকটাই রাগ হচ্ছে, কারণ ঝগড়া তো আমি করিনি, শুধু মনের বিরুদ্ধে যাইনি। নিলয় অফিসের কাজে আসে তাই চলে গেছে, এটা বলেই চলে এলাম। আমার ঘর আর পিছন থেকে শুনতে পাচ্ছি মা জিজ্ঞাসা করতেছে নিলয় আসবে কিনা, কিন্তু আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। দরজাটা বন্ধ করে নাম্বার খুঁজছি, আদিবের এক বন্ধুর নাম্বার। আদিবের বিয়ের বিষয়টা খোলসা না হওয়া পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। খুব খোঁজে অবশেষে এক ডায়েরির পাতায় নাম্বারটা পেলাম। হ্যালো আকাশ ভাইয়া, আমি সুপ্তি। হ্যাঁ আকাশ বলছি। সরি আপু, ঠিক চিনতে পারলাম না, কোন সুপ্তি? আমি এখন আদিবের প্রাক্তন। হ্যাঁ, চিনতে পেরেছি। ভাইয়া আদিব কি বিয়ে করেছে? হ্যাঁ, প্রায় ১.৫ বছরের সম্পর্কের পর বিয়ে করেছে। কয় বছর ভাইয়া? ১.৫ বছর। আচ্ছা ভাইয়া রাখছি। কিন্তু আমার সাথে আদিবের সম্পর্ক শেষ, আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। তার মানে আমাকে অবহেলার এই ছিল কারণ? এখন পুরোটা স্পষ্ট আমার কাছে। সব দিক থেকে নিঃসঙ্গ লাগছে।
আচ্ছা, আমাকে দেখতে দেখতে আদিবের কি বিতৃষ্ণা চলে এসেছিল? কই, আমার তো আসেনি। তবে এখন অনেক বিতৃষ্ণা অনুভব করছি। হয়তো আদিবের থেকে বেশি নিলয়কে ফোন দিলাম। এক্ষুনি এসে আমাকে নিয়ে যেতে বললাম। নিলয় শুধু বলল, আচ্ছা। নিলয় চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ব্যাগ নিয়ে আবার রুম থেকে বেরিয়ে পড়লাম। বের হতে মায়ের প্রশ্ন, কি ঝামেলা বাঁধিয়ে এসেছি? মাকে জানালাম কিচ্ছু হয়নি। আর কিছু হলে তোমাদের আর আমার দায় নিতে হবে না। আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। আর এ বাসায় আমি আর আসবো না। কথা শুনে মা চড় মেরে বসলেন। আর এরই মাঝে নিলয় এলো। গালে হাত দিয়ে নিলয়কে বললাম, চলো। নিলয় কিছুটা বিভ্রান্তি পড়ে গেল। কিন্তু আমি এসব কিছু অগ্রাহ্য করে গাড়িতে গিয়ে বসলাম। নিলয় গাড়িতে উঠে বলল, কোথায় যাব? জানি না। নিলয় গাড়ি চালাতে থাকলেও হঠাৎ করে অনুভব করলাম এই একজনই হয়তো আছে যে রেগে থাকলেও আমি কিছু বলার সাথে সাথে কখনো না করে না। নিলয়, আমি এমএসসি করতে চাই। নিলয় সেইবারও শুধু বলল, আচ্ছা। শ্বশুরবাড়ি গিয়ে নিলয় জানালো আমাকে ভর্তি করিয়ে দিবে আবার। আবার সকলে আপত্তির সুর তুলল, কিন্তু নিলয় এক কথায় সবাইকে চুপ করে দিল। আমি চাই আমার বউ উচ্চশিক্ষিত হোক। আসলে শ্বশুরবাড়িতে সবাই এক হবে না, এটাই বাস্তব। কিন্তু যদি স্বামী পাশে থাকে, তাহলে যে যেমনই হোক না কেন সবার সাথে মানিয়ে থাকা যায় আর প্রাপ্য সম্মানও পাওয়া যায়, তা প্রমাণিত করতে পেরে নিলয়ের প্রতি সত্যি আজ খুব কৃতজ্ঞতা বোধ হচ্ছে। আজ সকালে আমি নিলয়ের হাতে এমএসসিতে ভর্তি হতে যাচ্ছি। এর মাঝে কয়েক মাস পর আবার আদিবের কল। বিয়ের এত মাস পর প্রাক্তন প্রেমিকের ফোন দেখে শুধু অবাক নয়, মনে মনে তার জন্য রাগ ঘৃণা হচ্ছিল। হয়তো রাগ আর ঘৃণাটা এত তীব্র হতো না যদি না জানতাম যে অতীতে আমার সাথে প্রতারণা করেছে। আসলে মানুষ সব মাপ করতে পারলেও প্রতারণা ক্ষমা করতে পারে না। প্রতারণা যে এক গরম লোহার হাতল, যা একবার মনে ছুঁয়ে গেলে দাগ থেকে যায় আজীবন। ফোনটা ধরবো নাকি ধরবো না ভাবতে ভাবতে ধরেই ফেললাম। মনে জমা সকল তিক্ততা আজ কথার মধ্যে তাকে শুনিয়ে দিয়ে আজ দায় থেকে আমায় আজ মুক্ত হতে হবে। ফোনটা ধরতে, কি পাইছো? কি তুমি এখনো আমাকে জ্বালিয়ে যাবা? একটু শান্তি দিবা না? এখন তো তোমার বিয়ে হয়ে গেছে। এখন একটু রেহাই দাও আমায়। এত অন্যায় আমার আর সহ্য হচ্ছে না। অথচ এই কথাগুলো আমার তোমাকে বলা উচিত ছিল তোমার করা অন্যায়ের জন্য। মানুষ নিজের দোষ অপরের উপর চাপিয়ে দিয়ে নিজের মহৎ শাস্তে খুব ভালো পারে। তুমি আকাশকে ফোন দিয়েছো কেন? তোমার আমাকে ঠকানোর নমুনা জানতে, এটুকু বলে ফোনটা কেটে দিলাম। অনেক কিছু বলার পরিকল্পনা শুরুতে করে থাকলেও কথা বলার সময় পরে মুখ দিয়ে কিছুই বের হলো না। অথচ যে দোষী, সেই আমার থেকে বেশি বেশি কথা শুনিয়ে গেল। দোষীরা তাদের দোষ আর ভুল ঢাকতে বেশি কথার প্রয়োজন পড়ে। বের হবেন কখন? আপনার ভর্তির কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। আমারও তো অফিসে কাজ আছে, সারাদিন তো আর অপেক্ষা করতে পারি না। নিলয়, হ্যাঁ চলুন। গাড়িতে যেতে যেতে নিজেকে একবার স্বার্থপর কাতারে চিন্তা করলাম। যেই নিলয়কে আমি স্বামী হিসাবে মেনে নিতে চাইনি, এখন তার থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য সাহায্য কামনা করছি। অবশ্য এখনও তাকে স্বামীর মতো ভাবছি না। একজন উপকারী বন্ধুর তালিকায় তাকে ফেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি কি খুব বেশি স্বার্থপরের মতো আপনার থেকে সুবিধা নিচ্ছি? আপনি আমাকে স্বামী হিসেবে না মানলেও সামাজিক রীতিতে আমার স্বামী হিসাবে কিছু কর্তব্য আছে। আমি শুধু আমার কর্তব্য করছি। আর আপনি কর্তব্যের খাতিরে আমার থেকে সাহায্য চেয়েছেন। এখন যদি আপনার প্রাক্তন আপনার স্বামী হতো, তাহলে আপনি তাকে বলতেন, এটাই প্রকৃতির রীতি। আর এখন চুপ থাকেন। গাড়ি চালানোর সময় এত কথা ভালো লাগে না। নিলয় আমাকে প্রাক্তন নিয়ে কিছুটা খোঁচা দিলে আমাকে সাপোর্ট করায় কৃতজ্ঞতা বোধ হচ্ছে। ভর্তির কাজ শেষ করে বাড়ি ফিরে সবার মাঝে থমথমে ভাব উপলব্ধি করলাম। হয়তো আমার ভর্তি নিয়ে বাড়ির এই হাল। তবে যেহেতু সামাজিক রীতি এই বাড়ির বউ আমি, তাই তাদের থমথমে ভাব দূর করে শান্তির পরিবেশ সৃষ্টি করা আমার এই কর্তব্যের মাঝে পড়ে। তারা আমার ভর্তি হতে নারাজ ছিল বলে আমি অভিমান করে থাকলে তাদের সাথে দূরত্ব আরও বাড়বে। আসলে আমার মনটা আজ ভালো, আর মন ভালো থাকলে সব কর্তব্য পালন করতে মন থেকে আগ্রহ পাই, আরও ভালো লাগে। রান্নাঘরে ঢুকতে সবার পছন্দের খাবার বানালাম। সবাই খেয়ে অনেকটাই খুশি হলো। মুখে না বললেও তা স্পষ্ট বুঝতে পারলাম। আর আমার শাশুড়ি মায়ের বাতের ব্যথার জন্য আসার সময় একটা মালিশের তেলও নিয়ে এসেছিলাম। খাবারের পর ওটা দিয়ে মালিশ করে দিচ্ছি। মা হয়তো আরাম পাচ্ছেন। আমার পানে সন্তুষ্ট
দৃষ্টিতে তাকালো। এবার ননদের ঘরে গিয়ে আমার থেকে একটা থ্রি পিস দিয়ে আসলাম। বিয়ের পরের দিন সে ওটা খুব পছন্দ করেছিল। খুশিতে তো আমায় জড়িয়ে ধরলো। তবে দাদি শাশুড়ি এখনো আমার উপর অসন্তুষ্ট। কথাগুলো শুনিয়ে যাচ্ছে। ওনাকে পান সাজিয়ে দিলাম কিন্তু খেলো না। কিছুটা মন খারাপ হলো বটে। আসলেই আমি একা সবার মন জয় করতে পারবো না এমন তো না। কেউ কেউ থাকে এমন যাদের ভালো লাগবে না। সবাইকে নিয়েই তো সংসার। সংসার? আমি কি সংসার করছি? তাহলে কি আমি নিলয়ের বউ হয়ে গেছি? ভাবতে অনেক বেশি লজ্জাবোধ পেয়ে লজ্জা মিশ্রিত চোখে নিলয়ের ছবির দিকে তাকিয়েছি। এই প্রথম নিলয়কে ভালো লেগেছে। না, খুব খারাপ না কিন্তু দেখতে। তবে মনে এখন আর কোনো নিলয়ের ব্যাপারে দ্বিধা আর অনীহা আসছে না। হয়তো কারো সাথে থাকতে থাকতে তার প্রতি মায়া চলে আসে। মন না চাইলেও আসে। আর মনের উপর কারো হাত নেই। চা বানাচ্ছি। নিলয় অফিস থেকে আসার সময় হয়ে গেছে। আসতেই চাটাই দিতে বলবে। কলিং বেল বাজতে দরজা খুলে মুচকি হাসি দিলাম। কি করে ফেললাম? হাসতে তো চাইনি। নিলয় কি ভাবলো কে জানে? তবে এই প্রথম নিলয়কে চা বানিয়ে দিচ্ছি দেখে সে বেশ অবাক হলো। যদিও কিছু বলল না ধন্যবাদ ছাড়া। আমার কিছু বই লাগবে। আমি কাল অফিস থেকে আসার সময় নিয়ে আসব। কিন্তু আমার যদি মনে থাকে কাজের চাপে আমাকে কিছু আনতে বললে ভুলে যাই আমি। আপনার নাম্বারটা দিন, আমি মনে করিয়ে দিব। প্রথমে নাম্বার নেওয়া, এরপর বই আনা, এটা সেটা আনার অজুহাতে ফোন দেওয়া, কথা বলা, কথার পৃষ্ঠে আবারও কথা বলা, চা বানিয়ে দেওয়া, একসাথে খেতে বসা, এসব করতেও করতে আমাদের মাঝে জড়তা অনেকটাই কমে আসে। সম্পর্ক ভালোবাসার সম্পর্ক পর্যন্ত না হওয়া গেলে একে অপরকে সম্পর্কই বলা যায়। নিলয়ের সাথে তার অফিসে থেকে সাজেকে ঘুরতে এসে সম্পর্কটা আরও ভালোর দিকে এগোচ্ছে। এরপর আমরা প্রায়ই ঘুরতে যেতাম। আর এভাবেই এক পা দুপা করে আমাদের মাঝখানে আর জড়তা নেই বললেই চলে। আসলে সময় মানুষকে সব কিছুর সাথে খাপ খাওয়াতে বাধ্য করে জিতে যায়। ৩ বছর হয়ে গেছে, সম্পর্ক এখন ভালো সম্পর্কের থেকে ভালোবাসার রূপ নিতে শুরু করেছে। এমএসসিটা শেষ করে বসে আছি, তবে এখন চাকরি করার ইচ্ছে পোষণ করছি। সেই আবার শ্বশুরবাড়িতে চাকরি করা নিয়ে অশান্তি। তাদের বাড়ির বউরা চাকরি করে না, আরও কত কে। এবার তো আমার বাবা মাকে ডেকে এনেছে, মিটিং করতে যাচ্ছে। আমি চাকরি করতে না চাই। আর তারা আমাকে বোঝায়। এত হাঙ্গামা দেখে আমারও চাকরি করার ইচ্ছা চলে গেল। কাউকে কিছু বললাম না। কিছুদিন পর দেখছি এক সফটওয়্যার কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউয়ের ইমেল এসেছে। কিন্তু আমি তো কোনো সিভি জমা দেইনি। বুঝতে আর বাকি রইল না, এটা নিশ্চয় নিলয়ের কাজ। এরপর আমি আর নিলয় মিলে পরিবার আর নিলয় পরিবারকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম। আমার ইচ্ছেটা আবারও ফিরে এলো। আসলে পাশে কেউ সাহস জোগানোর মতো থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। সফটওয়্যার কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হিসাবে ভালো কোডিং পাওয়ার সুবাদে চাকরিটা আমার হয়ে গেল। আজ আমার অফিসের প্রথম দিন। নিলয় আমায় নিয়ে যাবে সবাইকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবার মুখে সন্ধ্যার আধার নেমে এলো। ভাবলাম প্রথম বেতনের টাকা দিয়ে সবার জন্য উপহার কিনে এই আধার মুহূর্তের মাঝে একদিন কাটিয়ে দেব। এই আশায় অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ডেস্ক, আমার কম্পিউটার সব কিছু দেখে একজন মেয়ে হিসাবে এত খুশি আর গর্ব হচ্ছিল, যা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না। কিন্তু পাশের ডেস্কে চোখ যেতেই আমার উজ্জ্বল হয়ে গেল জ্বলজ্বল করা চোখ দুটি। যেন মেঘের আধার নেমে এলো। পাশের ডেস্কে আদিব বসে কাজ করছে। সেই বেইমান চেহারাটা চিনতে আমার খুব বেশি কষ্ট হয়নি। মনে মনে ঠিক করে নিলাম এখানে আর কাজ করব না। আজকেই আমার প্রথম, আজকেই শেষ। এমন কারোর সাথে বসে সারাটা দিন কাজ করা আমার পক্ষে শুধু অসম্ভব না, আমার অসহ্য বটে। মনে মনে খুব শক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজই না করে দেব। আজকের মতোই শুধু কাজ করে যাব। হঠাৎ করে দেখলাম আদিব আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। আমার বেশ অস্বস্তি লাগলো। এর মাঝে লাঞ্চ টাইম হয়ে গেল বলে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়ে অফিসের ক্যান্টিনে চলে গেলাম। প্রথম দিন তাই সকলের সাথে ব্রেক টাইমে পরিচিত হচ্ছিলাম। এমন সময় আমার পরিচিত কণ্ঠে দেখ সুপ্তি। পেছন ফিরে দেখলাম আদিব। মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসব, তখন আবার সুপ্তি, দাঁড়াও, তোর সাথে আমার কথা আছে, প্লিজ 1 মিনিট। বেইমানটার অনুনয় শুনে আমি ভদ্রতার খাতিরে দাঁড়ালাম। জি বলুন, কি বলবেন? তোর সাথে আমার কিছু কথা আছে। আর তোকে আমি অনেক দিন যাবৎ খুঁজে বেড়াইছি। আর কি ভাগ্য দেখ, এই অফিসে আমার শেষ দিন, অন্য জায়গায় ট্রান্সফার হয়েছি। আজ তোর সাথে দেখা। নাটক বন্ধ কর। আমার আপনার সাথে কোনো কথা নেই। আর আপনি এই অফিসে চাকরি করেন জানলে আমি কখনোই জয়েন করতাম না।
সত্যি তোর সাথে অন্যায়ের ফল আমি পেয়েছি। জেরিন মানে আমার বউ আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে অন্য সম্পর্কে জড়িয়ে আমার মান-সম্মান শেষ করে, আমার পরিবার আর সমাজে মুখ দেখানোর পথ বন্ধ করে অন্য ছেলের সাথে স্কটল্যান্ডে চলে যায়। ও যে যেদিন একটা চিঠি ফেলে চলে গিয়েছিল সেদিন খুব কেঁদেছিলাম। তোর সাথে যে অন্যায় করেছিলাম সেটা উপলব্ধি করেছিলাম। মানুষ যখন এখন আমায় দেখিয়ে বলে, "ওই যে ওর বউ ভেগে গিয়েছে।" তখন নিজেকে খুব অসহায় লাগে। "পারলে আমায় মাফ করে দিস" বলে আদিব চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ পাপের শাস্তি পৃথিবীতেই ভোগ করায়। তবে সেই শাস্তি থেকে সবাই ভুলটা বুঝতে পারে না। আদিব যে বুঝতে পেরেছে সেই অনেক। বাড়ি ফিরে গেলাম চাকরি করব বলে ভাবতে ভাবতে। কিন্তু বাড়ি ফিরে আবার সেই অফিসে যাওয়া নিয়ে অশান্তি। আমি চলে গেলে ঘরের কাজ করার লোক থাকে না। গিয়ে দেখি ঘরের সমস্ত কাজ পড়ে আছে আমার জন্য। সকলের মুখে অসন্তুষ্টির ছাপ। অফিস থেকে গিয়ে ঘরের সমস্ত কাজ করছি, এর মাঝে নিলয় এসে সোফায় গা এলিয়ে দিয়ে চা চাইছে। অথচ আমরা ২ জন সারাদিন অফিস সামলে কাজ সামলে এসেছি। আর ছেলেমেয়ের তফাৎটা খুব উপলব্ধি করছি। এভাবে কাটতে লাগলো দিন। আর শাশুড়ি, নাতি বা নাতনির মুখ দেখার জন্য আগ্রহ বাড়ছে। অফিস যাওয়ার অপরাধে অফিস থেকে ফিরেতেই ঘরের বাড়তি কাজ বাড়তি করে রেখে দেওয়া হয়। হয়তো সব আমার চাকরি ছাড়ার জন্যই ফোন দিই। কিন্তু শক্ত মনে সব করে দেই। চাকরি আমি করবই। আমার পরিচিতি এটা। আমি কেন ছেড়ে দিব? নিজেকে এখন শুধু এই বাড়ির বউ হিসাবে পরিচয় দেই না। একজন চাকরিজীবী হিসাবে পরিচয় দেই। এভাবে কেটে গেল আরো ১ মাস। হঠাৎ এক করে অপরিচিত নাম্বার থেকে ফোন ধরতেই বলল, "নিলয় অ্যাক্সিডেন্ট করেছে।" আকাশটা মনে হলো মাথার উপর ভেঙে পড়ল। দৌড়ে গেলাম হসপিটালে। আঘাত গুরুতরভাবে লেগেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন ভালোভাবে করা হলো। কিছুদিন পর নিলয় এখন কিছুটা ভালো আছে। দীর্ঘ ১.৫ মাস হাসপাতালে থাকার পর নিলয়কে নিয়ে আজ বাসায় ফেরার পালা। কিন্তু অপারেশন, ইনজেকশন, ওষুধের খরচের পেছনেই ক্যাশ যা ছিল সবই শেষ। হাসপাতাল থেকে ছাড়াতে বেশ কিছু টাকার প্রয়োজন। আর সেই টাকাটা জোগাড় হলো আমার বেতনের টাকা থেকে। বাসায় আসার পর বিপদের সময় আমার ওই চাকরিটা যে কত বড় ভূমিকা পালন করলো তা বুঝতে শ্বশুরবাড়ির লোকের এতদিন পর আমার চাকরিটার জন্য তাদের গর্ববোধ হলো। আর তারা সেটা মেনে নিল। নিলয়ের সেবা করে নিলয়কে অনেকটা সুস্থ করে তো করেই দিলাম। সেই সাথে নিলয়ের মনে ভালোবাসার জায়গাটাও পরিপূর্ণ পেয়ে গেলাম। বহু বছর পর আজ আমার মেয়ে রাজকন্যা আর নিলয় আমার জন্মদিনের ট্রিটটা আমার টাকাটা দিতে এক বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্ট ঢোকার সময় এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে বের হওয়ার সময় আমাদেরকে দেখেই দাঁড়িয়ে গেল। অনেক সম্মান আর শ্রদ্ধাবোধ মিশ্রিত আদিবের মুচকি হাসি আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে তার পরিবারের সাথে পরিচয় করে দিল। হয়তো আবারও বিয়ে করেছিল, আর করবেই তো। কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না। আমার যেমন আদিবের জন্য থেমে থাকেনি, কিছু আদিবেরও তেমন জেরিনের জন্য থেমে নেই কিছু। আমি শ্রদ্ধাবোধ রেখে ধন্যবাদ জানালাম আদিবকে। আর আমার রাজকন্যা আদিবের ছোট্ট ছেলেকে তার হাতের চকলেটটা এগিয়ে দিল। একে অপরের সালাম দিয়ে যে যার পথ আবার হাঁটতে শুরু করলাম। আমার আদিবের জন্য ন নেই কোনো আর ঘৃণা। এসব রাগ, অভিমান, ঘৃণা এবং নিজের মনকে বহুদিন আগেই সরিয়ে এনেছিলাম। শেষ হয়ে যাক, শেষ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মরার মতো বেঁচে থাকা সম্পর্কগুলো। রয়ে যাক মানুষটির প্রতি শ্রদ্ধা আর সম্মান। এখন এখানেই একসময় ছিল নামের সম্পর্কগুলো নয়, নিজের মন মানসিকতার সার্থকতা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।